বেতন কাঠামো সমন্বয়ে খুশি গার্মেন্টস শ্রমিকরা, কারখানার কার্যক্রম স্বাভাবিক, মালিকদের স্বস্তি। গণভবনের সংলাপ শুভেচ্ছা বিনিময়ে নতুন নির্বাচন আয়োজনের জন্য নয় জানালেন ওবায়দুল কাদের। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, সিলেটে মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল, সংরক্ষিত নারী আসনে 17 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র অর্থ না দেয়ায় তহবিল সংকটে জাতিসংঘ, প্যালেস্টাইনে খাদ্য সহায়তা বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনুর বাজাবি। এছাড়া সংবাদে আরো থাকছে, বিপিএল এর দ্বিতীয় পর্বে কাল খুলনার মুখোমুখি হচ্ছে রাজশাহী, সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা। বেতন সমন্বয় করায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। আন্দোলনের মুখে মজুরি সমন্বয়ের পর সব কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। কাজে যোগ দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শ্রমিকরা, স্বস্তি প্রকাশ করেছেন গার্মেন্ট কর্তৃপক্ষ। তবে গাজীপুর সাভারে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সাভার ও গাজীপুর প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সকাল থেকে এভাবেই দল বেঁধে কর্মক্ষেত্রে যোগ দেন গার্মেন্টস শ্রমিকরা। আন্দোলনের মুখে মজুরি সমন্বয়ের পর গাজীপুর সাভারের পোশাক কারখানাগুলোতে শুরু হয় স্বাভাবিক কার্যক্রম। নতুন বেতন কাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। একই সাথে কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের দাবি জানান তারা। আমাদের বেতন বাড়ানো হয়েছে, এখন সবাই মন দিয়ে কাজ করতে পারবো এবং আমাদের মালিক পক্ষকে অনেক অনেক ধন্যবাদ। ভালোই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বেতন বাড়ে আমাদের অনেক উপকার হয়েছে, অনেক মনোযোগে কাজ করব। কর্মচাঞ্চল্য ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরি ওপেন করা হয়েছে, যদি তারা স্বাভাবিকভাবে কর্মপরিবেশ থাকে আমরাও আমাদের স্বাভাবিকভাবে রাখবো। এদিকে আন্দোলন চলাকালীন সময়ে কাজ না হওয়ায় বেতন কাটা যাবে এমন খবর ছড়িয়ে পড়ায় আবারও রাস্তায় নামে সাভারের 8টি গার্মেন্টসের শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে গাজীপুরের শরীফপুর এলাকায় একটি পোশাক কারখানায় হামলা চালায় দুর্বৃত্তরা। বহিরাগত কিছু লোকজন এসে আমাদের ফ্যাক্টরির চতুর্পাশে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মজুরি বৈষম্য নিরসনের দাবিতে সম্প্রতি রাজপথে নামেন তৈরি পোশাক শ্রমিকরা। সংঘর্ষ, ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গার্মেন্টস ও অধ্যুষিত এলাকাগুলোতে। এ অবস্থায় সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক হয়। সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে রোববার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। 6টি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ 5,257 টাকা আর সর্বনিম্ন 2700 টাকা। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও 5% ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনের আগে যে 75টি দলের সঙ্গে সংলাপে বসেছিলেন, সে দলগুলোর সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বলে স্পষ্ট করেছেন তিনি। মিরাজ মিজুর রিপোর্ট। 19 জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের বিজয় সমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের ভোটে কাজে আপনারা এই বিজয় উৎসবে শরীক হবেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন যে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক বিশ্বের সংশয় নেই। বিশ্ব নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক বিশ্ব, যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। এ ধরনের সংলাপের দাবি হাস্যকর। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য সংলাপে অংশ নেয়া দলগুলোকে চিঠি দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে সব কয়টি রাজনৈতিক দলকে গণভবনে সংলাপের আমন্ত্রণ
জানিয়েছিলেন সেই দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। শিগগির স্থগিত হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলেও জানান তিনি। ঢাকা সিটি উত্তরেরও নির্বাচন খুব বেশি দূরে নয়। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে ঐক্যফ্রন্ট সাড়া দিতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টে কোনো সংকট নেই। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তাপসী রাবের রিপোর্ট। হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটে কর্মসূচি শুরু করেন ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালেও এজেন্ডা না জেনে আর সংলাপে যাবে না ঐক্যফ্রন্ট। এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি? উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। এ সময় জামায়াত ইস্যুতে ডক্টর কামাল হোসেনের বক্তব্য তার দলীয় বক্তব্য বলে দাবি করেন ফখরুল। আমাদের ঐক্যফ্রন্ট অটুট আছে, এতটুকু কোথাও কোনো সমস্যা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে কিছুটা থাকতেই পারে, সেই স্বাভাবিক, বিকজ এখান থেকে এক একটা রাজনৈতিক দল, তাই না? কিন্তু কমন লক্ষ্য কি? যে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও আসম আব্দুর রব। পরে ভোটের দিন সংঘাতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের বাড়ি পরিদর্শন করেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। স্থানীয়দের সাথেও মতবিনিময় করেন ঐক্যফ্রন্টের নেতারা। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল 17 ফেব্রুয়ারি। সবগুলো সদরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে হয় 42তম কমিশন সভা। প্রায় 2.5 ঘন্টার সভায় উপজেলা নির্বাচন, সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল সহ আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি জানান, 17 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সংসদের সংরক্ষিত আসনের তফসিল। ভোটার তালিকা প্রকাশ করা হবে 12 ফেব্রুয়ারির মধ্যে। দলগুলো জোটগতভাবে না এককভাবে নির্বাচন করবে এ নিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। 30 জানুয়ারির পরে আমরা যখন জানতে পারবো তারা কোন জোটভুক্ত হয়েছে, এরপরে 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। 17 ফেব্রুয়ারি এই 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। 5 ধাপে অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। জেলা শহরের সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতা থাকায় সংসদ সচিবালয় থেকে অবহিত হওয়ার পর কিশোরগঞ্জ 1 আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। যেহেতু উনি শপথ গ্রহণ করেন নাই এবং কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখানে একটু আইনগত জটিলতাও আছে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। শিগগিরই রাজধানীর ঝুঁকিপূর্ণ ও ভূমিকম্প প্রবণ ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে তিনি বলেন, এখন থেকে অপরিকল্পিত কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। সারা দেশে এ পর্যন্ত যত অপরিকল্পিত ভবন নির্মাণ করা হয়েছে তা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন গণপূর্ত মন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা যায় সেজন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরিকল্পিত নগরী রক্ষার জন্য এ সকল বিল্ডিংকে ভেঙে ফেলার জন্য তাদেরকে তাগিদ দেব। তারা যদি ভাঙতে না চান আমাদের নিজ উদ্যোগে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। অতীতে কি হয়েছে জানি না, এখন থেকে
অপরিকল্পিত কোনো দালান নির্মিত হবে না। তহবিল সংকটের কারণে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় প্যালেস্টাইনিদের জন্য খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সংস্থাটির প্যালেস্টাইন অঞ্চলের পরিচালক স্টেফেন কার্নি জানান, জানুয়ারির 1 তারিখ থেকে প্রায় 27,000 প্যালেস্টাইনি এই সুবিধা পাচ্ছেন না। সাম্প্রতিক বছরগুলোতে সহায়তার পরিমাণ কমে যাওয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা বন্ধ করে দেয় তহবিল সংকট আরও প্রকট আকার ধারণ করে। তহবিল বাড়ানোর জন্য দাতা দেশগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। সংস্থাটির হিসেব মতে গাজা উপত্যকায় 2.5 লাখ আর পশ্চিম তীরে 1,10,000 মানুষের বাস। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুরকে দুদকে জিজ্ঞাসাবাদ। 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন, আশ্বাস তথ্যমন্ত্রী। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ভুয়া টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার লোপাট, সিন্ডিকেট তৈরি করে দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে। দুদকের উপপরিচালক শামসুল আলম সকাল থেকে দুপুর পর্যন্ত আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের এই সহকারী পরিচালক দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দেয়া শুভেচ্ছা গ্রহণ করে তিনি এ আশ্বাস দেন। সাংবাদিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথাও জানান তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে হলুদ সাংবাদিকতার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। নবম ওয়েজ বোর্ড 28শে জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এটি এই সময়সীমার মধ্যে করার জন্য যা যা করণীয় আমি মন্ত্রণালয়ে গিয়েই এ ব্যাপারে আলাপ আলোচনা করব। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার এই সংক্রান্ত আদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পৌঁছেছে। আদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। সাথে সাথে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক অনুসন্ধান শেষে স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের বেঞ্চ এ আদেশ দেয়। রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা দুদকের এই মামলায় এজাহারে আফরোজা আব্বাসের নামে 20,76,92,000 টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে। আয়কর নথিতে হস্তশিল্প ব্যবসায় উল্লেখ করলেও আফরোজা আব্বাসের পাসপোর্টে গৃহিণী লেখা রয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পঞ্চম দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেড়েছে। বিকেল থেকে মেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নগরবাসী। দেশি পণ্যের স্টলে ক্রেতার সংখ্যা বেশি, তবে বিদেশি স্টলগুলোতেও যাচ্ছেন অনেকে। কয়েকদিনের তুলনায় বেচাকেনাও বেশ বেড়েছে। এবার রপ্তানি আদেশ 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও দিনাজপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলেও দিনে 25 থেকে 26-এ উন্নীত হচ্ছে। তবে সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় বৃদ্ধি পেয়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। দিনাজপুর ও সিরাজগঞ্জ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন কমে আসছে। রাতে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও দিনের বেলা উঠছে রোদ, ফলে মানুষজন স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছে। রাতের বেলায় একটু ঠান্ডা আছে, দিনের বেলা গরম কাপড় গায়ে রাখা যায় না। বিগত দিনে শীতের যে প্রচলন
এবারের শীতে সেটা একদম ভিন্ন আকারে ধারণ করছে। পৌষের শেষ প্রান্তে দিনাজপুরে ঠান্ডার প্রকোপ অনেক অংশ কম। আবহাওয়া কর্মকর্তা জানান শৈত্যপ্রবাহ আরও কমে যাবে। চলতি শীত মৌসুমে শীত সামান্য কিছুটা ব্যতিক্রমধর্মী পরিলক্ষিত হচ্ছে। এ সময় দিনের বেলা সূর্যের আলোর কারণে তাপমাত্রা 25 বা 26 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হচ্ছে। এদিকে তীব্র শীতে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে। নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা। এদিকে ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সৈয়দপুর, পঞ্চগড়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। বরগুনার তালতলির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে জোরে সোরে। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকছে বিদ্যুৎ কেন্দ্রে। 350 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বরগুনা জেলার শিল্পখাত বিকাশও বাড়বে সম্ভাবনা। প্রতিনিধি জয়দীপ রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। বরগুনার তালতলি উপজেলার দয়ালভাঙায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে গত বছরের জুনে। এরই মধ্যে অনেকটাই এগিয়েছে কাজ। 300 একর জমির ওপর নির্মাণাধীন প্রকল্পটি 350 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী সরকারকে 25 বছর বিদ্যুৎ সরবরাহ করবে তারা। এই প্রজেক্টের কাজ যদি আমরা দ্রুত শেষ করতে পারি, ইনশাল্লাহ আমরা সরকারের অঙ্গীকারবদ্ধ যে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবো, এটা অবশ্যই আমরা আশা রাখি। 2022 সাল থেকে উৎপাদনে যাওয়ার আশা কর্তৃপক্ষের। আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। এখানে লোকাল মানুষ যারা আছেন ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখানে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমাদের হসপিটাল এবং স্কুল করার পরিকল্পনা রয়েছে এবং সেই সাথে আনুষঙ্গিক বেশ কিছু ইন্ডাস্ট্রি গ্রো করবে বলে আমরা আশা করি। প্রজেক্টের কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা কোম্পানির কাছ থেকে বুঝে পেয়েছেন ক্ষতিপূরণের টাকা। উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রাও। আমরা এই প্রজেক্টে জমি দিছি, আমাদের জমি আমরা ন্যায্য মূল্য পাইছি। আমাদের জন্য আবার সরকারি আশ্রয়ন, তারা আশ্রয়ের ব্যবস্থা করবে। প্রকল্পটি চালু হলে পুরো বরগুনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরগুনাবাসী যেমন শতভাগ বিদ্যুতায়নের আয়তায় আসবে, একই সঙ্গে জাতীয় গ্রিডেও এটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা পালন করবে। নতুন বিদ্যুৎ কেন্দ্রের ফলে এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনেরও সম্ভাবনা বেড়েছে। আগামী দিনে নানামুখী কর্মসংস্থানের প্রত্যাশা বরগুনাবাসীর। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। সন্ধ্যা 7টার সংবাদে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। ফিরে এসে আরো থাকছে। সাভারের সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর গুজব, ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ। ইরানের রাজধানী তেহরানে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, 15 জন নিহত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদ। শরীয়তপুরের বুড়িরহাটের দেওভোগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়েছে। দেওভোগ এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এমন সময় ডাকাতটা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে 2 ডাকাত নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত 2 ডাকাতের নাম জাহাঙ্গীর ও রাসেল। সাভারের সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট কর্মীরা। পুলিশ জানায় সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো অ্যাপারেলস কারখানার এক নারী পোশাক শ্রমিক রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার সময় ময়লাবাহী একটি পিকআপ ভ্যানের কারণে যানজটে পড়ে শ্রমিকরা। পরে পিকআপের চালকের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা হয়, মারধর করা হয় পিকআপ চালককে। এছাড়া গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিলে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 6 যাত্রীকে পুড়িয়ে হত্যার 5 বছর পেরোলেও থমকে আছে নারকীয় হত্যাকাণ্ডের বিচার কাজ। দীর্ঘ 4 বছরেও আটক হয়নি 51 আসামির কেউই। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 2014 সালের 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার নামে নৈরাজ্য চালায় জামাত বিএনপি জোট। রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ 6 জন, আহত 25 জন চিরতরে পঙ্গু হয়েছেন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে 87 জামাত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে মিঠাপুকুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে 132 জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। রংপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 1-এ বিচারও শুরু হয়। তবে আইনের জটিলতায় থমকে গেছে মামলার বিচার কাজ। এই মামলাটা যদি দ্রুত বিচার নিষ্পত্তি না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। একটা ইজাহার করছে, সেই ইজাহারে অনেক আসামি ছিল, সেই আসামিগুলো এখনো ধরা পড়েনি, তাদেরকেও ধরতে হবে এবং যারা ধরা পড়ছে এবং তাদের বিচার করতে তড়িৎ বিচারটা করা উচিত। প্রধান কৌশলী জানালেন, উচ্চ আদালত থেকে মামলার নথি এসেছে, তাই দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হবে। প্রায় 80 জনের মতো জামিনে আছে, বাকিটা পলাতক। আমরা ইতিমধ্যে মামলাটা 44 জন সাক্ষ্য গ্রহণ করেছি, বাদী সহ। এখন শুধু আইও, ডাক্তার এবং কয়েকজন পাবলিক সাক্ষী আছে। যারা দোষী, যাদের বিরুদ্ধে বর্ণিত ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাদের আমরা শাস্তি দিতে পারবো এবং বিচার কমপ্লিট করতে পারবো। দ্রুত আসামিদের গ্রেফতার ও মামলার বিচার করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর বিভিন্ন স্থানে 1000 অসচ্ছল মানুষকে শীত বস্ত্র দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন এই কার্যক্রমে নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফাউন্ডেশনের CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক AKM সাইফুদ্দিন আহমেদ। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বেতন কাঠামো সমন্বয়ে খুশি গার্মেন্টস শ্রমিকরা, কারখানার কার্যক্রম স্বাভাবিক, মালিকদের স্বস্তি। গণভবনে সংলাপ শুভেচ্ছা বিনিময়, নতুন নির্বাচন আয়োজনের জন্য নয় জানালেন ওবায়দুল কাদের। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, সিলেটে মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল, সংরক্ষিত নারী আসনে 17 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র অর্থ না দেয়ায় তহবিল সংকটে জাতিসংঘ, প্যালেস্টাইনে খাদ্য সহায়তা বন্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে।